মেহবিন হেসে বলল, এমনি এমনি বাইরের দেশ থেকে পড়াশোনা শেষ করে ডাক্তার হইনি। এ দেশের থেকে বাইরের দেশে সব কিছু উন্নত, এটা জানেন তো? আমি এমবিবিএস সেকেন্ড ইয়ার এখানে শেষ করে তারপর বাইরের দেশে গিয়ে পুরো ডাক্তারি পড়াশোনা শেষ করেছি। 6 মাস সেখানে ডক্টর হিসেবে ছিলাম। আর এইটুকু বুঝতে পারবো না? আমার হ্যাকিংটাও আমি বিদেশ থেকে শিখেছি। মেহবিনের কথা শুনে ডক্টর দুজন অবাক হয়ে গেল। মেহবিন আর কিছু না বলে ওখান থেকে চলে এলো। মেহবিন সব কাজ শেষ করে বাইরে বের হলো। রাস্তায় দেখলো ফুচকা, তাই সে ওখানেই গেল। গিয়ে মনে সুখে ফুচকা খেতে লাগলো। মুডটা এখন অনেক ভালো আছে। একটা কোন আইসক্রিম কিনে মেহবিন একটা রিকশায় উঠলো। রিকশা চালক বেশ বয়স্ক মানুষ। হুট করে রিকশা চালক বললেন, এই মালে মেলা স্বাদ, তাই না? মেহবিন এক পলক তার দিকে তাকিয়ে বলল, হঠাৎ এরকম প্রশ্ন করলেন? আমার নাতি খুব খায় এগুলা, তাই মনে হলো মেলা স্বাদ। আপনি কখনো খেয়েছেন? না, খাই নাই, তবে অনেক খাওয়ার শখ আছে, কিন্তু খাওয়ার কথা মনেই থাকে না। আর যখন যখন থাকে তখন টেহা থাকে না। এই কথা শুনেই মেহবিন একটা দোকান দেখে রিকশা থামাতে বলল। মেহবিন দোকানে গিয়ে একটা কোন আইসক্রিম আনলো আর হেসে রিকশা চালকের হাতে দিয়ে বলল, খেয়ে দেখান তো মেলা স্বাদ কিনা। তুমি আবার মালাই কিনতে গেলা কেন? আমি তো এমনি কইছি। আমিও তো এমনিই দিয়েছি, আমার তাড়া নেই। আপনি ধীরে সুস্থে খান, তারপর চলেন। ভয় নেই, আমি ভাড়া দেব। এটা আপনাকে উপহার হিসেবে দিলাম। মেহবিনের কথা শুনে লোকটার চোখ ছলছল করেই উঠল। সে একটা হাসি দিয়ে খেতেই লাগলো। এতদিন সবাইকে দেখেছে খেতে, আজ নিজে খাচ্ছে। মুহূর্তটা অন্যরকম। সে ওপরের কাগজ ছিঁড়ে খেতে লাগলো। মেহবিনও মুচকি হেসেই খেতে লাগলো। দুজনের খাওয়া শেষ হলেই তিনি বললেন, তুমি যেমনি আমার শখ পূরণ করলা, তেমনি আল্লাহ জানে তোমার শখ পূরণ করে। আমিন। মালাইটা মেলা সাদা ছিল। আজকে বাড়ি যাওয়ার সময় আমার বউটার জন্য নিয়ে যাবো। আজকে আমার কাছে টাকা আছে। সব শুনে মেহবিন হাসলো। ভালোবাসা সুন্দর। সন্ধ্যার আগেই মেহবিন বাড়ি পৌঁছালো। মাগরিবের নামাজ শেষ করে উঠতেই ওর ফোনটা বেজে উঠল। ও দেখলো সেই চেয়ারম্যান সাহেবের কল। মেহবিন কল ধরেই বলল, আপনার সমস্যাটা কি বলবেন? যখন তখন ফোন করেন কেন? আপনি আপার বন্ধু? মেহবিন বুঝতে পারলো মিশু ফোন করেছে। তাই একটা দীর্ঘশ্বাস ফেলে শান্ত স্বরে বলল, হ্যাঁ বলো। বাবা তোমায় ফোন দিয়েছিল না? হ্যাঁ দিয়েছিল। তাহলে তুমি এলে না কেন? আমার কাজ ছিল তাই। আমি তোমার সাথে দেখা করতে চেয়েছিলাম। কেন? জিজ্ঞাসা করতে, কাল তুমি আমায় ছেড়ে চলে গিয়েছিলে কেন? কখন? ওই বিকেলে বাজ পাখি আমায় ধরলো আর তুমি আমায় ছেড়ে চলে গেলে। কারণ তখন প্রয়োজন ছিল যাওয়ার, তাই গিয়েছিলাম। তুমি আমায় ছেড়ে কেন গিয়েছিলে? আমি তো বললাম প্রয়োজন ছিল। তুমি কেন গিয়েছিলে? এবার মিশুর কথায় মেহবিনের মেজাজ গরম হলো। তবুও নিজেকে যথাসম্ভব শান্ত রাখলো। মেহবিন শান্ত স্বরে বলল, আমি তখন না গেলে একটা মেয়ে মরে যেত, তাই গিয়েছিলাম। তখন গিয়েছিলাম বলেই মেয়েটাকে বাঁচাতে পেরেছিলাম। তবুও তুমি আমায় ছেড়ে কেন গেলে? মেহবিন বুঝতেই পারছে না মিশু বারবার একই কথা বলছে। মেহবিন নিজেকে শান্ত করেই বলল, তোমার বাবা কোথায়? জানি না, এখানে নেই। তুমি কোথায়? আর তুমি কিভাবে জানলে এটা আমার নাম্বার? আমাকে তো মক না না, সেটা বলা যাবে না। না, সেটা সিক্রেট। তুমি এ কথা বাদ দাও। তুমি আমাকে ছেড়ে চলে গেলে কেন? মিশুর এমন হিয়ালি পনা কথায় মেহবিন একটু রেগেই বলল, তুমি কে যে তোমার সাথে থাকতে হবে? চেয়ারম্যানের মেয়ে হয়েছে বলে তোমায় মাথায় করে রাখতে হবে? ফোন রাখো তুমি। শুধু একটাই প্রশ্ন, কেন ছেড়ে গিয়েছিলাম? আরে তোমায় তখন ছেড়ে না গেলে একটা মেয়ে মরে যেত। ওপাশ থেকে মিশুর কাঁদো কাঁদো গলা শোনা গেল। বন্ধু তুমি? মিশু, এখন প্লিজ আমার মাথা গরম করিও না। তুমি একটুও ভালো না বন্ধু। তুমি অনেক পচা। তুমি আমায় বকেছো। তুমি আমার সাথে আর কথা বলবা না। ঠিক আছে। বলেই মেহবিন ফোন রেখে দিল। এদিকে মিশু ফোনটা রেখে দৌড়ে নিজের ঘরে চলে গেল। তা দেখেই একজনের মুখে পৈশাচিক হাসি ফুটে উঠল। সে ঠিক এটাই চেয়েছিল। কমিশনার সাহেব বাড়িতে এসেই দেখল তার ভাই খবর দেখছে। তাকে দেখেই তার ভাই আসলাম শাহরিয়ার বললেন, ভাইয়া, আজকের খবর দেখছো? ভাইয়ের কথায় মাহফুজ শাহরিয়ার হেসেই বলল, পুলিশদের কি খবর দেওয়ার সময় আসে? খবর তো বেশিরভাগ তারাই তৈরি করে।
মুওয়াপুরের ডাক্তার সম্পর্কিত হাসপাতালের খবর দেখেছ? না দেখিনি, তবে আমি পুরোটাই জানি। ও আমাকে প্রথমে জানিয়েছে এই ব্যাপারে। প্রথমে তো আমি ডাক্তারটা ওকেই ফাঁসিয়ে দিয়েছিল, পরে ও ওর বুদ্ধিমত্তার জোরে নিজেকে নির্দোষ প্রমাণ করেছে। তা হোম মিনিস্টার কোথায়? নিজের ঘরে, তাই তো তোমাকে এখন এসব বলছি। না হলে তো জেনে যেত মুখ আর আসে একই জায়গায় আছে। মাহফুজ শাহরিয়ার একটা দীর্ঘশ্বাস ফেললেন আর বললেন, মেয়েটার সাথে বারবার এমন হয় কেন? ওর তকদিরের কি আছে সেটা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। ও নিজেও একটু আঁচ করতে পারলেও না। ও নিজেও জানে না ওর ভিতরে কি চলে আর ও কি চাই। বলেই তিনি চলে গেলেন। তার ভাইও কিচ্ছু বলল না, শুধু একটা দীর্ঘশ্বাস ফেলল। কি হয়েছে আমার মিশুমনির? মিশু বিছানায় উপর হয়ে শুয়েই ছিল। কারোর আওয়াজে মুখ তুলে তাকে দেখে আবার উপর হয়ে শুয়ে রইল। তা দেখে আরবাজ বলল, পেট নিচে রেখে উপর হয়ে শোয়ার ব্যাপারে নিষেধ করা হয়েছে। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে উপর হয়ে শুয়ে থাকতে দেখে বললেন, এভাবে শোয়া আল্লাহ তাআলা পছন্দ করেন না। অন্য এক হাদিসে এসেছে উপর হয়ে শোয়া হলো জাহান্নামীদের শোয়া। ইবনে মাজা 3725, শামায়েলে তিরমিজি হাদিস 254। এই কথা শুনেই মিশু উঠে বসলো আর বলল, আমি আর এইভাবে শোবো না বাজ পাখি। আল্লাহ তাআলা অপছন্দ করেন এইভাবে শোয়া। তাহলে আমি শোবো না। এইভাবে শুলে আল্লাহ আমাকে অপছন্দ করবেন, তাই না? আমি তো আল্লাহর প্রিয় হতে চাই। তো কি হয়েছে? মিশুর যে বাজ পাখিকে দেখেও সে উঠল না? বন্ধু খুব পছা। বন্ধু একটুও ভালো না বাজ পাখি। কেন কেন ভালো না কেন? আর সে পচা কেন? কারণ বন্ধু আমায় বকেছে। তুমি কি করেছো যে তোমায় বকেছে? তুমি জানো, আমি বন্ধুকে ফোন দিয়েছিলাম। তাকে জিজ্ঞাসা করলাম সে কেন আমায় ছেড়ে গিয়েছে। সে বলল প্রয়োজন ছিল তাই গিয়েছিল। আমি আবারও জিজ্ঞাসা করলাম কেন গিয়েছিল সে। বলল মেয়েটাকে বাঁচাতে গিয়েছিল। আমি আবারও বললাম, বারবার বললাম। তারপর সে আমাকে বকা দিয়েছে। আমি আর বন্ধুর সাথে কথা বলবো না। তুমি একটা কথা বারবার বললে সে তো রাগ করতেই পারে, তাই না? তা তুমি ওকে বারবার এক প্রশ্ন করছিলে কেন? সে তো কয়েকবার উত্তর দিয়েছে, তারপরেও কেন জিজ্ঞেস করছিলে? আমাকে তো না না, সেটা বলা যাবে না। সেটা সিক্রেট রাখতে বলেছে। সে সিক্রেট রাখতে বলেছে? বললাম তো বলা যাবে না। বলা গেলে কি সিক্রেট থাকতো নাকি? বললেই বলা যাবে, তুমি বলো আমায়। না, বলবো না। আচ্ছা বন্ধু তো আমার বন্ধু হয়, তাহলে বকলো কেন? আমি আর বন্ধুর সাথে কথা বলবো না। বন্ধু অনেক পচা। তখন পিছন থেকে আওয়াজ আসলো, বন্ধুদের জন্য সব চাইস। বন্ধুদের ওপর রাগ, অভিমান, অভিযোগ সব করা যায়। তুমি একই প্রশ্ন বারবার করছিলে, সেটা দেখেই তোমার বন্ধু রাগ হয়েছিল, তাই একটু তোমার উপর রাগ ছেড়ে ফেলেছে। রাগ কি ঝেড়ে ফেলার জিনিস নাকি? পুরনো বন্ধু, নতুন অতিথি। মুখর মিশুর কথা শুনেই হাসে। মিশু মুখরের দিকে তাকিয়ে বলল, কি হলো বলো? আচ্ছা, যখন তোমার রাগ হয় তখন তোমার কি করতে ইচ্ছে হয়? মনে হয় সবকিছু ভেঙে ফেলি। ভেঙে ফেলার পর শান্তি লাগে, তাই না? হ্যাঁ, শরীরে আর রাগ থাকে না তো। তাহলে এখানে কি হলো? তোমার সব রাগ জিনিসগুলো কাছে গেল, তাই না? এটাই হলো রাগ ছেড়ে ফেলা। ও আচ্ছা, তাহলে বন্ধু আমার উপর রাগ করেছিল? হ্যাঁ, করেছিল হয়তো। দেখো, আমি যদি বারবার জিজ্ঞেস করি যে আকাশে চাঁদ কেন ওঠে, তাহলে তোমার কেমন লাগবে? আমার তো মনে হয় ভালোই লাগবে। তুমি জিজ্ঞাসা করে দেখো তো কেমন লাগে দেখি। আরবাজ মুখরের দিকে তাকিয়ে হেসে উঠল আর বলল, জিজ্ঞেস করেন পুরনো বন্ধু নতুন অতিথি? মুখর হেসে জিজ্ঞেস করলো। প্রথম প্রথম কয়েকবার মিশু ভালোভাবেই জবাব দিল, পরে বিরক্ত লাগলো। শেষমেশ বলেই দিল, ধুর, আমি আর উত্তর দেবই না। তুমি একই প্রশ্ন বারবার কেন করছো? আমার কিন্তু বিরক্ত লাগছে। এই কথাটা শুনেই মুখরের মুখে বিশ্বজয়ের হাসি ফুটল। তখনই শেখ শাহনওয়াজ এলেন মিশুর ঘরে। তিনি এসেই বললেন, মিশু, তুমি কি তোমার বন্ধুকে ফোন দিয়েছিলে আমার ফোন থেকে? মিশু মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ দিয়েছিলাম তো, কিন্তু বন্ধু আমায় বকেছে। মিশুর কথায় শেখ শাহনওয়াজ ভ্রু উচকেই বলল, তুমি কিভাবে জানলে ওটা তোমার বন্ধুর নাম্বার? ওটা তো আমি জানি না। ওটা তো
না, বলা যাবে না কে দিয়েছিল। পরে আমার কোনো কাজে এসে সাহায্য করবে না। বলো না একটু, কে বলেছিল? বলবো না। এখন যদি আবার জিজ্ঞাসা করো তাহলে কিন্তু আমি তোমাদের সাথে কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, আর জিজ্ঞেস করব না। এখন বলো, বন্ধু তোমায় কেন বকেছে? আমি একটা কথায় বারবার জিজ্ঞাসা করছিলাম, তাই বকে দিয়েছে। তুমি একটা কথা বারবার কেন জিজ্ঞেস করবে? তুমি জানো তোমার বন্ধুর কত কাজ থাকে? তুমি একটা কথা বারবার বলছিলে, তাই বলেই তোমার বন্ধু তোমার উপর রাগ করেছে, তাই বকে দিয়েছে। বন্ধু আমার উপর রাগ করেছে বাবা? আমি তো বুঝতেই পারিনি, কিন্তু বন্ধু তো বলল আমার রাগ ওঠেওনি। তার মানে বন্ধু সত্যি সত্যি আমার উপর রাগ করেছে। তুমি বন্ধুকে একটা কল দাও তো, আমি সরি বলবো। তখন আরবাজ বলল, তুমি না বন্ধুর সাথে কথা বলবে না? আরে আমি তো বুঝতে পারিনি বন্ধু আমার উপর রাগ করেছে। আমি শুধু ভাবছি বন্ধু আমায় বকা দিয়েছে। বাবা তুমি ফোন দাও, আমি কথা বলবো। বন্ধু যদি এখনো বকা দেয় তবু আমি কথা বলবো। বন্ধুর সাথে না কথা বললে ভালোই লাগে না। আজ আর দিতে হবে না মিশু, আবার কাল দিও। না, আমি এখন দেব। শেখ শাহনওয়াজ মেয়ের কাছে হার মেনে মেহবিনকে ফোন করলো। এদিকে মেহবিন ভাবছিল হয়তো মিশুর সাথে এভাবে রুড হওয়া উচিত হয়নি। হুট করেই মেহবিনের ফোনে চেয়ারম্যান সাহেবের ফোন আসা দেখে এবার মেহবিন বিরক্ত না হয়ে ফোন রিসিভ করেই সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিশু আপনার সাথে কথা বলবে। দিন। শেখ শাহনওয়াজ মিশুর কাছেই ফোনটা দিল। মিশু ফোন কানে নিয়ে বলল, সরি বন্ধু। সরি কেন? তুমি আমার উপর রাগ করেছো তাই না? আমি রাগ করিনি, বরং আমি সরি, তখন তোমার উপর রুড হয়েছিলাম। আরে না না, আমি তোমাকে বিরক্ত করছিলাম। সরি। সরি বলতে হবে না। তুমি কেমন আছো বন্ধু? হুট করে এমন প্রশ্নে মেহবিন হকচকিয়ে উঠল, কারণ এই প্রশ্নের উত্তর সব সময় তার জন্য কঠিনই হয়ে পড়ে। মেহবিন একটা দীর্ঘশ্বাস ফেলেই বলল, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তুমি জানো আমার না তোমাকে না দেখলে আমার ভালো লাগে না, তাই তো তোমায় ফোন দিয়েছিলাম। আমি যখন থাকবো না তখন কি করবে তুমি? মেহবিনের এমন প্রশ্নে মিশু থমকেই গেল। কিছু একটা মনে পড়ল ওর। ও উত্তেজিত হয়েই বলল, না না, তুমি আমার সাথে থাকবে। তুমি কোথাও যাবে না, তুমি আমার সাথেই থাকবে। সবার মতো হারিয়ে যাবে না। মিশু কথায় মেহবিন ঠিকই বুঝলো মিশু উত্তেজিত হয়ে গেছে, তাই বলল, রিল্যাক্স, আমি এখন কোথাও যাচ্ছি না। তুমি খেয়েছো রাতে? না খাইনি। তুমি খাইছো? না খাবো। তুমি কি করছিলে? আমি তো শুয়েছিলাম। তারপর বাজ পাখি এলো, তারপর পুরনো বন্ধু, নতুন অতিথি এলো, তারপর বাবা এলো, তারপর আমি তোমার সাথে কথা বলছি এখন। মিশুর এরকম কথায় মেহবিন হাসলো, কিন্তু একটা প্রশ্ন ওর মনে উকি দিল। তাই ও বলল, পুরনো বন্ধু নতুন অতিথি কে? কি জানি। এই পুরনো বন্ধু নতুন অতিথি। তোমার নাম কি? মুখর হেসে বলল, মুখোশ হারিয়ার। তার নাম মুখোশ সাহারিয়ার। ও আচ্ছা, তাহলে আমি এখন ফোন রাখি। তুমি আমার সাথে দেখা করবে কবে? সামনে শুক্রবার। আচ্ছা, আমি কিন্তু তোমায় রোজ ফোন দেব, কারণ তোমার সাথে কথা না বললে আমার ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, রাখছি। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। মেহবিন ফোন কেটে দিল। মিশু তো সেই খুশি। সে ফোন রেখেই এক গাল হেসে বলল, বন্ধু আমার সাথে রাগ করে নেই বাবা। সে শুক্রবার আমার সাথে দেখা করবে আর রোজ আমার সাথে কথাও বলবে। মিশুর হাসি দেখি সবাই খুশি হলো। তারপর এক এক করে বেরিয়ে গেল মিশুর ঘর থেকে। মিস্টার মুখোশ শাহরিয়াল, আপনার জয়েন কবে থেকে? বলছিলাম আপনাকে আজ থেকেই জয়েন হতে। আপনার জন্য মেহবিনের কতটা সমস্যায় পড়তে হয়েছে জানেন? আপনি যদি আজকে থেকে জয়েন হতেন তাহলে মেহবিনের জন্য সুবিধা হতো। এখানে কি বলা উচিত জানা নেই স্যার, তবে একদিন বেশি ছুটি কাটার জন্য দুঃখিত। যার জন্য আপনাকে ওখানে পাঠিয়েছিলাম তার প্রথম ধাপ মেহবিন আপনাকে পৌঁছে দিয়েছে। আশা করি এরপর আপনাকে কি করতে হবে সেটা ভালো মতোই জানেন। জি স্যার, আমি ওর থেকে সব কালেক্ট করে নেব। গাধা, তোর জন্য ওর কতটা সমস্যা ভোগাতে হয়েছে তুই জানিস?
ও যদি আমি মেসেজ করে সবটা না জানাতো তাহলে ওকে পুলিশ ধরে নিয়ে যেতে পারতো। সরি স্যার। রাখ তোর সরি। স্যার, আমি এখন তোর স্যার নই, তোর বাপ হয়ে কথা বলছি। সরি বাবা, আমি জানি নাকি যে আজকে কিছু হবে। প্রথম ভুল দেখে কিছু বললাম না। এরপর যদি তুই থাকতে কোনো অসুবিধা হয় তাহলে তোর খবর আসে। ওকে বাবা। স্যার বল এখন। ওকে স্যার। আপনার বাবা আর স্যারের চক্করে কবে যেন আমি অক্কা পাই। এই কথা শুনেই মাহফুজ শাহরিয়ার হাসলেন। ছেলের মন একটু খারাপ ছিল, তিনি ফোনে কথা বলতেই বুঝেছিলেন, তাই তো ছেলের মন ভালো করার জন্য একটু মজা করলেন। মুখরও হাসছে। হুট করেই মুখর বলল, বাড়ির সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। তোর খবর বল। ভালোই চলছে। ও শোন, নাফিয়াকে একটা ছেলের খুব পছন্দ হয়েছে। সে পারিবারিকভাবে সবার সাথে দেখা করে বিয়ের কথা বলতে চাই। এই কথা শুনেই মুখর দীর্ঘশ্বাস ফেলে বলল, সেই ছেলেটা কি নাফিয়ার ব্যাপারে সব জানে বাবা? ওপাশ থেকেও একটা দীর্ঘশ্বাস শোনা গেল। দীর্ঘশ্বাস ফেলেই বললেন, হয়তো বা না। সব জেনেই যদি নাফিয়াকে রিজেক্ট করে সবার সামনে, তাহলে নাফিয়া খুব কষ্ট পাবে বাবা। এমনিতেও ও কষ্ট পায় আমার কথা ভেবে। আমি চাই না ও আরো কষ্ট পাক। তাই বলে হাল ছেড়ে দিব না কে? তিনটা জীবন একসঙ্গে কষ্ট পাচ্ছে শুধু মায়ের ওই একটা কথার জন্য। তোদের দুই ভাই বোনের কথা ছাড়া তোরা তো তাও ফ্যামিলির সাথে থাকিস, কিন্তু ও তো ভীষণ একা, তাই না? ওর কথা ভেবে আমার বুকটা ভার হয়ে আসে, কিন্তু কিছুই করার নেই। তুমি আগে ছেলেটাকে নাফিয়ার সমস্যার কথা জানাও, তারপর দেখো ছেলেটা কি বলে। যদি বলে যে সব মেনে নিয়ে সে নাফিসাকে বিয়ে করবে, তাহলে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাবা, রাখছি। আল্লাহ হাফিজ। নিজেদের খেয়াল রেখো। আল্লাহ হাফেজ। বলি মাহফুজ শাহরিয়ার ফোন কেটে দিলেন। মুখর ফোনটা রেখে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ইনশাল্লাহ সব একদিন ঠিক হয়ে যাবে। হয়তো আরেকটু অপেক্ষা করতে হবে, তবে সে আর আমি সেই অপেক্ষা করতে প্রস্তুত। এই কথা আমাকে সেই বলেছে। মুখরের আজ প্রথম দিন। সে একেবারে পুলিশের ইউনিফর্ম পরে তারপর নিচে এলো। নিচে আসতেই মিশু বলল, ও বাবা, পুরনো বন্ধু, নতুন অতিথি, তুমি দেখি পুলিশ। মুখর হেসেই মাথা নাড়ালো। তা দেখেই মিশু বলল, তাহলে আজ আমরা চোর পুলিশ খেলবো, ঠিক আছে? আমার বন্ধুকে দিয়ে সব লুকানো চোরকে ধিচকাও ধিচকাও করে মেরে ফেলবো। আজ তো আমায় যেতে হবে পুলিশ স্টেশনে, আমরা বরং রাতে খেলবো, ঠিক আছে? ঠিক আছে। তখন আরবাজ বলল, আমাকে একটু স্টেশনে নামিয়ে দিস, আমার কাজ আছে। কেন, তোর গাড়ি করে জানা? আরে তোর সরকারি পুলিশি গাড়ি, আমার সরকারকে কত ট্যাক্স দেই সেগুলো তো উসুল করতে পারি না। এখন যখন সরকারি গাড়ি পেয়েছি তাহলে সুযোগের সদ্ব্যবহার করব। আচ্ছা ঠিক আছে। বাবা, কাকাকে কয়েকদিন যাবৎ বাড়ি দেখছি না। দাদু ভাইও এসে গেছে, কিন্তু কাকা কোথায় সে? ছেলের কথায় শেখ শাহনওয়াজ বললেন, পুরো একটা হাসপাতালের দায়িত্ব ওর ওপর। একজন বড় ডাক্তার সে। কাজের চাপ ছিল, তাই এই সপ্তাহে বাড়ি আসেনি, তবে বলেছে খুব তাড়াতাড়ি আসছে। ও আচ্ছা। তুমি তো আমাদের হাসপাতাল থেকেও ঘুরে আসতে পারো আরবাজ। হাসপাতাল কোনো ঘোরার জায়গা হলো নাকি? আমি ব্যারিস্টার মানুষ, আমি হাসপাতালে গিয়ে কি করব? তোমাদের হাসপাতাল তোমরা দেখো, আমার কি? তাই বলে নিজেদের হাসপাতাল একটু দেখবে না? না, দেখার ইচ্ছে নেই। তখন মুখর বলল, আপনাদের হাসপাতালের নাম কেন গো? মুখরের জবাবে শেখ শাহনওয়াজ বললেন, এসএস হাসপাতাল। আপনি নাকি টাকার সমস্যার জন্য নেত্রীকে পড়তে দেবেন না? মেহবিনের কথায় তাজেলের সৎমা মুখ বাঁকিয়ে বলল, বাবা, এই কথা তোমারও বইলা দিছে? আমি ওর টাহার জন্য পড়ামো না। আমাকেও ভাতই চলে না ঠিক মতন, ওর আবার স্কুলে পড়ামো কেমনে? আমার জানার মধ্যে গ্রামের সরকারি স্কুলে পড়তে তেমন টাকা লাগে না, শুধু ভর্তি হওয়ার সময় 50-100 টাকাই লাগে। তারপরেও সরকারি ফান্ড থেকে উপবৃত্তি দেওয়া হয় প্রত্যেক স্টুডেন্টকে। তারপরে ওকে কেন পড়াবেন না আপনি? দেখো, আমাগো পরিবারে তুমি কথা কইবা না। স্কুলে না হয় টাকা লাগলো না, বুঝলাম। ওর স্কুলে যাওয়ার জন্য স্কুল ড্রেস বানাইতে টাকা লাগবো, আবার স্কুল ব্যাগ কিনা দিতে হইব। সেই টাকা আমি পামু কনে? তাছাড়া এখানকার পোলাপান গো আবার প্রাইভেট পড়ানো লাগে, হেই ছোট থাইকা সেই টাকা পামু কনে? তাই তো ওর পড়া বন্ধ করছি। তার মানে শুধু স্কুল ড্রেস, একটা স্কুল ব্যাগ আর প্রাইভেট পড়ানোর জন্য ওকে স্কুলে পাঠাননি, তাই তো? তাই।
মেহবিন মনে মনে হাসলো এরকম লেম এক্সকিউজ শুনে। মূলত উনি জানি না তাজেল পড়াশোনা করুক। এমনিতেই তাজেলদের পরিবার খুব ভালো না, চললেও একেবারেই খারাপও চলে না। সপ্তাহে বা 15 দিনে তাজেলের বাবা মুরগি কিনে খাওয়ার জন্য, যদিও তাজেলের ভাগ্যে সেগুলো তেমনভাবে জোটেই না। এগুলো তাজেলই বলেছে মেহবিনকে। তাই মেহবিন বলল, যদি স্কুল ড্রেস, স্কুল ব্যাগ আর প্রাইভেট পড়ানোর টাকা হয়ে যেত তাহলে ওকে পড়াতেন। অবশ্যই পড়াতাম। সতীনের মাইয়া বললা কি ওরে অশিক্ষিত করে রাখতাম নাকি? ওকে, সমস্যা নেই। আমি নেত্রী স্কুল ড্রেস বানিয়ে দিব, স্কুল ব্যাগও কিনে দিব। আর হ্যাঁ, নেত্রী আমার কাছে প্রাইভেট পড়বে। এখন কোনো সমস্যা নেই তো? তাজেলের সৎমা এবার মেহবিনের দিকে তাকিয়ে মুখ ভেঙচি দিয়ে বলল, আপনি যদি সব দেন তাইলে আমার আপত্তি থাকবো কোইন থেকে। এমনিতেও সারাদিন আকাম কুকাম করে আর ঘুইরা বেড়ায়। স্কুলে গেলে ভালোই হইব। দেখ তাজেল দেখ, আমি দেহা তোরে পড়াশোনার সুযোগ কইরা দিলাম। অন্য কোনো সৎমাই হইলে সব পাইয়াও কইতো সতীনের মেয়েরে শিক্ষিত করা লাগবে না। এই কথা শুনি তাজেল হেসে বলল, তুমি কোন সুযোগ দিলা? সুযোগ তো ডাক্তার কইরা দিল আর আমি নিলাম। তাজেলের কথায় মেহবিন হাসলো। তাজেলের মা মুখ বাঁকিয়ে চলে গেল। মেহবিন সকাল হতেই রান্না শেষ করে তাজেলের বাড়ি এসেছে ওর পড়াশোনার জন্য কথা বলতে। তাজেলের বাবার সাথে কথা বলে তিনি বললেন তাজেলের মায়ের সাথে কথা বলতে। তিনি এখন কাজে বেরোবেন। তবে তিনি বলেছিলেন তাজেলের নাকি পড়ায় মনই বসে না, তাই তাজেলই স্কুলেই যায় না। এই কথা শুনেই মেহবিন অবাক হলেও পরে বুঝেছে হয়তো তাজেলের মা বলেছে এই কথা। তাই সেই পড়ার ব্যাপারেই বলল। তাজেলের বাবা মেহবিনের কথা শুনে বলল তাজেল যদি যেতে চায় তাহলে তার আপত্তি নেই। এইসব কথা তাজেলের মা শুনেছিল, তাই স্বামীর কাছে ভালো হওয়ার জন্য তাজেলকে পড়ানোর কথা বলল। যদিও নিজের লাভটাও দেখে নিয়েছে সে। তাজেলের পিছনে তার কোনো খরচ হচ্ছেই না, বরং লাভই হয়েছে। এখন তাজেলের কথা বলে তিনি টাকা নিতে পারবেন। মেহবিন তাজেলকে বলল, আমার নেত্রীও তাহলে স্কুলে যাবে। বিকেলে তৈরি থেকো, তোমায় নিয়ে দোকানে যাব স্কুল ড্রেসের কাপড় আর ব্যাগ কিনতে। তারপর দর্জির দোকানে যাব। কাল সকাল থেকে তুমি আমার কাছে পড়বে, ঠিক আছে? কিন্তু তোমাকে স্কুলে ভর্তি করাতে নিয়ে যাবে কে? আমি তো এখন হাসপাতালে যাব। তুমি চিন্তা করো না, দুপুরে আমার বাপ কাম থিক্কা বাড়ি আইবো, তখন বাপরে কইলা নিয়ে যাবো না। স্কুল তো দূরে না, 5 মিনিটের পথ। বিষয় আমার বাপে ভালো আছে এখনো। তুমি বাড়ি যাও, আমি কুলসুমরে কইয়া আসি। আমিও স্কুলে যাইতে পারো এখন থিক্কা। বলেই তাজেল একটা দৌড় দিল। মেহবিনও হেসে বাড়ির দিকে গেল। গিয়ে দেখলো সেদিনের মহিলাটা যে মেহবিনের ফ্রিজে দুধ রেখে গিয়েছিল এখন নিতে এসেছে। মেহবিন তাকে দুধ দিয়ে রেডি হয়ে নিল। তারপর খাওয়া শেষ করে ঘরে তালা দিয়ে রাস্তায় এলো। পাকা রাস্তায় উঠতেই দেখলো মুখর পুলিশের জিপ নিয়ে দাঁড়িয়ে আছে। মেহবিনকে দেখেই সে মুচকি হাসলো আর বলল, আসসালামু আলাইকুম, অবশেষে আপনি এলেন। ওয়ালাইকুম আসসালাম। কেন, আমার জন্য অপেক্ষা করছিলে বুঝি? তা তো একটু করছিলাম। আজকে একটা বড় দায়িত্ব নিয়ে বিশেষ পথে বসতে যাচ্ছি, কিন্তু আপনার সঙ্গে দেখা না করেই চলে যাব, ব্যাপারটা কেমন দেখায় না? মেহবিন হেসেই ব্যাগ থেকে দুটো জবা ফুল বের করলো। এগুলো ওর ঘরের পিছনের গাছ থেকে এনেছে। মেহবিন হেসেই জবা ফুলগুলো মুখরের সামনে ধরে বলল, আপনাকে অনেক প্রীতি ও শুভেচ্ছা এবং নতুন দায়িত্ব পালনের জন্য শুভকামনা রইল। ইনশাল্লাহ আমি আমার দায়িত্ব অবশ্যই পালন করার সর্বোচ্চ চেষ্টা করব। তাহলে আপনি যান আপনার কাজে আর আমি যাই আমার কাজে। মুখর হেসেই বলল। বিহনকে নিয়ে কি কিছু বলে যাচ্ছে? মেহবিন আশেপাশে তাকালো। এই সময় কেউ নেই। আজ সে আগেই বের হয়েছে। মেহবিন জিপের দিকে এগিয়ে গিয়ে ফ্রন্ট সিট থেকেই মুখরের পুলিশি ক্যাপ নিয়ে এলো। মুখর হেসে মাথা নিচু করলো। মেহবিন মুখরের মাথায় ক্যাপটা পরিয়ে দিল আর বলল, আল্লাহ তাআলা আপনাকে এই হ্যাটের মর্যাদা রক্ষা করার তৌফিক দান করুক। মুখর মুচকি হেসে বলল, আমিন। তো আপনাকে হাসপাতালে ড্রপ করে দিই? আমার হাসপাতাল উল্টো পথে। আপনি আপনার গন্তব্যের দিকে যান মিস্টার মুখর শাহরিয়ার। আমি আমার গন্তব্যের দিকে যাচ্ছি। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। ইনশাল্লাহ। বলেই মেহবিন হাঁটা ধরল। তা দেখে মুখর হেসে গাড়ি থেকে নর্মাল একটা কালো ক্যাপ আর ফুল নিয়ে দৌড়ে মেহবিনের সামনে গিয়ে দাঁড়ালো। মেহবিন বলল, কি
মেহবিনের হিজাবের উপর দিয়ে মুখর ওকে ক্যাপ পরিয়ে দিল আর হাতে ফুল দিয়ে বলল, ফুল না নিয়ে কোথায় যাচ্ছ? আমি আমার কথা সবসময় রাখি। যাই হোক, এটা আমার তরফ থেকে তোমাকে একটা উপহার। পারলে এটা নিয়ে সবসময় চলাফেরা করবে। আমার ভালো লাগে তোমায় হয়ে দেখতে। এখন ফাইনালি আল্লাহ হাফেজ। বলেই মুখর আবার দৌড়ে চলে গেল আর গাড়ি স্টার্ট করে ওখান থেকে চলে গেল। তা দেখে মেহবিন হেসেই ফেলল। তারপর ক্যাপটা খুলে নিজের হাতে নিল। ক্যাপের ওপরে সোনালি রঙের ছোট ছোট করে ইংরেজিতে লেখা কাব্যের বিহঙ্গিনী। মেহবিন বুঝতে পারলো মুখর এটা অর্ডার দিয়েই বানিয়েছে, আর কেউ যাতে সরাসরি বুঝতে না পারে কাব্যের বিহঙ্গিনী, তাই ইংরেজিতে লিখিয়েছে। মেহবিন হেসেই মাথায় ক্যাপটা পরে নিল, তারপর হাঁটা ধরল। আজ সে আগেই বেরিয়েছে, তার মুডটাও ভালো, তাই আজ হেঁটেই যাবে। হাসপাতালে যেতে একটা মাঠ পড়ে, সেখানে 3টি 8-9 বছরের বাচ্চা দাঁড়িয়েছিল। মেহবিন ওখানে দিয়ে যাওয়ার সময় একজন গিয়ে উঠল, বোরকা পরা এক মাইয়া আমার মনটা নিল যে কাইরা। তার সাথে বাকি দুজনও গেয়ে উঠল একই গান। মেহবিন একবার ওদের দিকে তাকালো। ও বুঝতেই পারলো না ওকে টিজ করছে না এমনি মজা নিচ্ছে। বাচ্চা দেখে কিছুই বলল না, চলে গেল। হাসপাতালে গিয়ে দেখলো আজ বেশ বড় একটা লাইন। ও সব রেখে পেশেন্ট দেখতে শুরু করলো। দুপুরে দেখে নওশিকে দেখতে গেল, ওকে আজ রিলিজ দেওয়া হবে। মেহবিন ওকে বিদায় দিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। তা ডক্টর বাবুল, আপনি একটা কথা বলুন তো, ডক্টর মেহবিনের সাথে আপনার কি কোনো শত্রুতা ছিল যে আপনার কৃতকর্মের জন্য ওনাকে ফাঁসি দিতে চাইছেন? আর সুস্থ মানুষদের অসুস্থ করে কি লাভ পান সেটা বলুন। কে আছে আপনার মাথার উপর? ডক্টর বাবুল কোনো কথাই বলল না। মুখর এসেই ওনার চেহারার 12টা বাজিয়ে দিয়েছে। নতুন এসেছে, একটু রুইয়ে শুয়ে কর, কিন্তু না, আজকে সব করতে হবে। পুলিশ স্টেশনে সবার ও এটা দেখেই অবাক হয়েছে। মুখর সবার সাথেই হাসি মুখে কথা বলেছে। তারা ভেবেছে মুখর হয়তো অপরাধীদের সাথেও একই রকম হবে, কিন্তু কে জানতো অপরাধীদের সাথে তার এত কঠোরতা। এসআই ও কনস্টেবলরা ভয়ে দাঁড়িয়ে আছে, কারণ যেভাবে মুখর বাবুলকে মেরেছে সেইভাবে কোনোদিন কোনো পুলিশকে তারা মারতেই দেখেনি। ডক্টর বাবুল বলল, আমি একাই এই কাজ করি, আমার মাথার উপর কেউ নেই। ও আচ্ছা, তাহলে এসএস হাসপাতাল কি তোর নাকি, যে তুই পেশেন্টদেরকে ওখানে যেতে বলিস? এই কথা শুনে ডক্টর বাবুল চমকেই উঠল আর বলল, হ্যাঁ, এটা আমরাই। মুখর হেসে উঠল আর বলল, তোকে দেখে মনে হয় আমি গাধা। ওটা যে শেখ শাহেন স্যার ওনার নামকরণে এসএস হাসপাতাল দেওয়া হয়েছে সেটা আমি জানি না, আর ওটা সম্পূর্ণ শেখ পরিবারের হাসপাতাল সেটাও আমি জানি না। এখন বল, ওই হাসপাতালের কার সাথে তোর আঘাত? বাবুল ঢোক গিলতে লাগলো। তা দেখি মুখর শান্ত স্বরেই বলল, ভালোই ভালোই বলে দিন, নাহলে আপনার সাথে যে আমি কি করব আমি নিজেও জানি না। তখন ডক্টর বাবুল অসহায় স্বরে ভাঙ্গা ভাঙ্গা গলায় বলল, না বললে হয়তো শুধু আমি মরব, কিন্তু বলে দিলে আমার পরিবার শেষ হয়ে যাবে। নিজের পরিবারকে শেষ হতে দেখার চেয়ে নিজে মরাই উত্তম। আপনি আমায় মেরে ফেলুন, তবুও আপনি আমার মুখ থেকে তার কথা জানতে পারবেন। মুখর রেগে তার দিকে এগোবে এমন সময় বাবুল অজ্ঞান হয়ে গেল। মুখর একটা দীর্ঘশ্বাস ফেলে সেল থেকে বের হলো, নিজের কেবিনে গিয়ে এক গ্লাস পানি খেলো। তখনই ওর কেবিনের ল্যান্ড ফোনটা বেজে উঠল। ও ধরে কিছু বলবে তার আগেই ও পাশ থেকেই আওয়াজ আসলো, এই জুমাত, তোর কি মাথা খারাপ হয়ে গিয়েছে? তুই কোন সাহসে বাবুলকে গ্রেপ্তার করেছিস? ওকে তাড়াতাড়ি বের কর। মুখর হেসেই বলল, দুঃখিত, আপনার কথায় ডক্টর বাবুলকে আমি ছাড়তে পারলাম না। ও পাশের লোকটা বোধহয় হক চকিয়ে গেল, তবুও নিজেকে ধাতস্থ করে বলল, কে? এই থানার ইনচার্জ ইন্সপেক্টর মুখর সাহারিয়ার। জুমাতের ট্রান্সফার হয়েছে আর আমি জানলাম না? হয়তো আপনাকে জানানোর সুযোগ হয়নি। হয়তোবা। যাই হোক, বাবুলকে ছেড়ে দিন। কোনোভাবেই না। আপনার কত লাগবে শুধু বলুন, আপনার টেবিলে পৌঁছে যাবে। এবার মুখর রেগে গেল আর চিবিয়ে চিবিয়ে বলতে লাগলো, আমাকে কি আপনার ঘুষখোর মনে হয় যে ঘুষ নিয়ে একজন অপরাধীকে আপনার কথা আমি ছেড়ে দেব? রাসূল বলেছেন নিশ্চয়ই সুদ এমন বস্তু যার পরিণাম হচ্ছে সংকুচিত হওয়া, যদিও তা বৃদ্ধি মনে হয়। আবারও রাসূল বলেছেন সুদের পাপের ৭০টি স্তর রয়েছে, তার মধ্যে সবচেয়ে সাধারণ হচ্ছে মাতাকে বিবাহ করা। যদিও আপনাকে বলে কোনো লাভ নেই,
তবু আমার বলার দরকার ছিল, তাই বললাম। আমাকে যদি আর 5টা পুলিশ অফিসারের মতো মনে করেন তাহলে আপনি ভুল। বাই দ্য ওয়ে, আপনার নামটা একটু বলুন তো, শুনে দেখি আপনার নামে ভয় পাওয়ার মতো কিছু আছে কিনা, যেটাতে আমি ভয় পেয়ে বাবুলকে ছেড়ে দিই। বলেই মুখর একটু শব্দ করেই হাসলো। তা দেখেই ও পাশের লোকটা রেগে বলল, এই তুই কে? তুই কার সাথে কথা বলছিস তুই জানিস? আরে আরে, আপনি রেগে যাচ্ছেন কেন? আমিও তো জানতে চাইছি যে আপনি কে। আমি তো সেই যার নাম তো সবাই শুনেছে কিন্তু কেউই দেখেনি। আমি হলাম নিশাচর, যার অস্তিত্ব শুধু অন্ধকারে। মুখর একটু থমকালো, কারণ এই নামটা ও পুলিশে ঢোকার পর থেকেই শুনে আসছে। অন্ধকার জগতের মাস্টার বলা যায় তাকে। একেই ধরার জন্য কত পুলিশ অফিসার নিজেদের জীবন আর পরিবার হারিয়েছে তার ইয়াত্তা নেই। মুখর সব কিছুকে সাইডে রেখেই পড়ল, বাবা, এত সুন্দর পারফেক্ট নাম কোথা থেকে রাখলেন বলুন তো? আপনার সঙ্গে কত কথা বলার ইচ্ছে ছিল আমার, এখানে আসতে না আসতেই পূর্ণ হয়ে যায় বুঝতে পারিনি। আমার সাথে যেহেতু কথা বলার ইচ্ছে ছিল, তার মানে আমাকে নিশ্চয়ই জানিস। আরে জানবো না কেন? পুলিশে ঢোকার পর থেকে প্রত্যেকটা পুলিশ অফিসারের মুখে আপনার মতো বড় অপরাধীর কথা শুনেই তো এত দূরে এসেছি। এই তুই অপরাধী কাকে বলছিস? কেন আপনাকে, মানে নিশাচরকে? তোকে তো আমি, যাই হোক, তুই বাবুলকে ছাড়বি কি না? কদাচিৎ নয়। তাহলে জীবনের কথা ভুলে যা। তোর ধারণা নেই আমি কি কি করতে পারি আমার কথা না শুনলে। আরে ভাই, দুনিয়ায় জীবনই মেন, যদি এটার কথাই ভুলে যাই তাহলে কি করে হবে? মুখরের এরকম হেয়ালি পড়া কথা শুনে ও পাশের লোকটা রেগে গেল আর বলল, অতিবার বেরোনা ঝড়ে পড়ে যাবে, এই বাক্যটা নিশ্চয়ই জানিস। কথাটা আপনার জন্য প্রযোজ্য মিস্টার নিশাচর। জীবনের মায়া আর এখানে থাকার ইচ্ছে থাকলে আমার কথা মতো চলতে হবে, না হলে এগুলোর কথা ভুলে যা। দেখা যাক না কি হয়, তবে আমি যে আপনাকে ভুলে যাব এটা শিওর। প্রথম দিনই আমার সাথে টেক্কা নিতে এসেছিস, কতদিন টিকতে পারবি আমিও দেখে নিব। আচ্ছা দেখেন, যেদিন আমাদের দেখা হবে সেদিন কিন্তু আমার থেকে চোখ সরাবেন না। তোকে আমি কি করব আমি নিজেও জানি না। আমিও তোর সাথে কি করব আমি নিজেও জানি না। শেষের কথাটা মুখর রেগেই বলল আর ফোন রেখে দিল। এতক্ষণ দরজার আড়াল থেকে দুজন মানুষ মুখরকে পর্যবেক্ষণ করেছিল। মুখর তা টের পেয়ে বলল, আপনারা দুজন ভেতরে আসুন। তখন এসআই আর এক কনস্টেবল এলো ভিতরে। তারা এসেই সরি বলল। মুখর তাদের কতগুলো কথা বলল, তারপর চলে যেতেই বলল। তারাও মাথা নিচু করেই চলে গেল। এদিকে মুখর অন্য কিছু ভাবতে লাগলো। মেহবিন ওর ডিউটি শেষে বের হয়ে দেখলো আরবাজ দাঁড়িয়ে। তা দেখেই মেহবিন বলল, এখন এখানে কেন আপনি? আবার কালকের কাজটার জন্য শুভেচ্ছা জানাতে এলাম। ও আচ্ছা। এখন এই চকলেটগুলো নিন। মেহবিন আরবাজের হাত থেকে চকলেট নিল। তার থেকে একটা ছিঁড়ে খেতে লাগলো। এক বাইট দিয়েই বলল, কালকে সর্ষের মধ্যে ভূতটাকে খুঁজে পেয়েছেন চকলেট বয়? কাকে কি বলবো বলেন তো? তখন রান্নাঘরে মিসেস চেয়ারম্যান, তার ভাইয়ের বউ এবং আমার কাকার বউ ছিল। 3 জন মানুষের মধ্যে কাকে সন্দেহ করব? আর বুঝবই বা কিভাবে কে কি করেছে? বাড়িতে তো আর সিসিটিভি ক্যামেরা নেই। তাছাড়া মিশুকে বলে ওর থেকেও কোনো কথা বের করতে পারলাম না, কারণ ওই কথা শুনেই ও হাইপার হয়ে যায়। ও আচ্ছা, তাদের এর বউ ওর বউ না বলে নিজের সম্বন্ধ নিয়েই ডাকতে পারতেন। আপনি যদি না চেনেন তাই। ও আচ্ছা, কালকে প্রথমে মিশু আমাকে ফোন করেছিল, তখন কে ছিল সাথে? মিশুকে কয়েকবার জিজ্ঞেস করা হয়েছে, সে বলতে নারাজ। ও আচ্ছা, শুনলাম আপনার দাদু ভাই বাড়ি ফিরেছেন। হ্যাঁ, কালকেই ফিরেছেন, ইস্তেমায় গিয়েছিলেন। তা আপনার দাদু ভাই নিজেকে শুদ্ধ করে ফিরেছেন তো, নাকি? থাক আর বললাম না। মেহবিনের কথায় আরবাজ বুক উচকে ওর দিকে তাকিয়ে রইল আর বলল, মানে? কিছু না, আপনি বাড়ি যান, আমার কাজ আছে। আপনি সবসময়। শেখ আবরাজ সাহানাজ, আপনি এখন আসতে পারেন, আমার তাড়া আছে। আজও কি আমার গাড়িতে যাবেন না? তখন মেহবিন হেসেই বলল, আপনার তো আর সরকারি গাড়ি না যে আপনার গাড়িতে চড়ে আমি ট্যাক্সের টাকা উসুল করব। বলেই মেহবিন হাঁটা ধরলো। একটু এগিয়ে রিক্সা পেতেই সে রিক্সায় উঠে বসলো। আরবাজ ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল আর নিজেও হেসে গাড়িতে করেই চলে গেল। সকালেই মুখর ওকে স্টেশনে নামিয়ে দিয়ে মেহবিনের কাছে এসেছিল। পরে আরবাজের বাবা আরবাজের জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছেন।
বাড়ির রাস্তার সামনে মেহবিন রিক্সা দিয়ে আসতেই দেখলো তাজেল দাঁড়িয়ে আছে। মেহবিন দেখলো তাজেল রেডি হয়ে দাঁড়িয়ে আছে, তাই ওকে রিক্সায় তুলে নিয়ে বাজারের দিকে গেল। মেহবিন জিজ্ঞেস করলো, নেত্রী স্কুলে ভর্তি হয়েছো? হ, দুপুরে কয়বার পর বাপে নিয়ে গেছিল। এই ক্যাপে তোমারে অনেক সুন্দর লাগতেছে ডাক্তার। তাই বুঝি? হ, তোমার পাঞ্জাবি হলো দেখি পাঞ্জাবি বেছে না, হেই দেখি পুলিশ। তুমি তাকে কোথায় দেখলে? যখন তুমি ওনারে ফুল দিছিলা তখন ঠিককা তোমার যাওয়ার আগ পর্যন্ত আমি সব দেখছি। তাজেলের কথা শুনে মেহবিন মাথা চুলকিয়ে হাসলো। সে তো সব দিক দেখে নিয়েছিল, তাও তাজেল দেখলো কিভাবে? মেহবিন বলল, তুমি লুকিয়ে লুকিয়ে আমাদের দেখছিলে? লুকায় দেখমু কেন? আমার চোখ তো সামনাসামনি দেখছে, খালি আমার শরীর লুকায় আসছিল। তোমার আশেপাশে তাকাইতে দেখা আমি আমার শরীর লুকাইছি, কিন্তু আমার চোখ ঠিকই দেখছে। তাজেলের এরকম কথায় মেহবিন ওর এরকম রিয়াক্ট করা উচিত তা জানায়নি, কিন্তু ও হেসেই ফেললো। তা দেখি তাজেল বলল, কালকেও আইলেও দেখতে পারুম না, কাল থেকে আমি স্কুলে যাইমু। এমনিতে তো আমি প্রতিদিন ভাইয়াকে দেখতাম। তুমি কেমনে যাও? একদিন রিক্সায় যাও, হাইটা যাও। তার মানে তুমি আমাকে চোখে চোখে রাখো না কি নেত্রী? তুমি যে সুন্দর, যদি কেউ উঠাই নেওয়া যায় হেল লেগে তো সহে সহে রাহি। তুমি আসার সময় হইলে আমি তোমার বাড়ির সামনে দাঁড়াই থাকি, তোমারে দেখলেই বাড়ি জায়গা। যেই দিন তুমি চেয়ারম্যান গেছিলা সেই দিন খালি দাঁড়াই নাই, রাত হয়ে গেছিল দীক্ষা। মেহবিন তাজেলের কথায় হাসলো। ওর জন্য তার নেত্রীর কত চিন্তা, যেন তাজেল ওর অভিভাবক। বাজার এসে গেল, তাই মেহবিন তাজেলকে নিয়ে ওর প্রয়োজনীয় সব কিনে নিল। দুটো ভালো জামাও কিনে দিল, একজোড়া জুতা ও কিনে দিল। তাজেল তো নিবেই না যদি ওর সৎ মাই কিছু বলে, এই জন্য। কিন্তু মেহবিন তো মেহবিন, ও কিনে দিল, আবার সেগুলো সমেত ওকে বাড়ি দিয়ে এলো। তাজেলের সৎমা আর চোখে কয়েকবার দেখিয়ে কিছু বলতেই নিয়েছিল, কিন্তু সেদিনকার কথা মনে পড়লো। নওশের বাবাকে বলে কি বলেছিল? এমনিতেও কেন যেন তিনি মেহবিনকে ভয়ই পায়। পরের দিন মেহবিনের সকালে হাঁটতে ভালোই লাগে, তাই মনস্থির করলো আজকেও হেঁটেই যাবে। আজকে তার সঙ্গী হলো তার নেত্রী, মানে তাজেল। তার সাথে বেরিয়েছে, স্কুলে যাবে ও। আজকেও বাচ্চা তিনটাকে দেখলো মেহবিন। আজ তো সরাসরি একজন বলেই দিল, আই লেবু। কাল না দাঁড়ালেও আজকে মেহবিন দাঁড়ালো। এদিকে ওকে দাঁড়াতে দেখে তাজেলও দাঁড়ালো। মেহবিন ওদের দিকে আগাতে দেখে ওখানের একজন বলল, ওই ছেলে, কালকে তোরে মারবো দেখিস। কাল গান গাইছিলি, আজ আই লেবু কইছস, তুই আজকে শেষ। কথাটা শুনেই ছেলেটা বোধহয় ভয়ই পেল। মেহবিন ওই ছেলেটার কাছে গিয়ে হেসেই বলল, আই লেবু মানে কি? ছেলেটা অবাক চোখে তাকিয়ে বলল, আপনি এই লেবু মানে জানেন না? তখন তাজেল বলল, আই তো গ্রামের মানুষ, নিজেরে কই। আর লেবু মানে ওই তো লেবু, তাই ডাক্তার ওইটার মানে হলো আমি লেবু। বলেই তাজেল হাসলো। তা দেখি মেহবিনও হাসলো। তখন ওই ছেলেটা বলল, ওই চাপেল চাপা কম্মার এই লেবু হলো আই লাভ ইউর শর্ট পার্ট, মানে আমি তোমাকে ভালোবাসি। তখন মেহবিন বলল, তার মানে আমারে তোমার পছন্দ হয়েছে? কালো না গান গাইছিলা, আমি নাকি তোমার মন কাইরা নিছি? আপনাকে আমার ভালো হাতুনের মতো লাগে, খুব ভালো লাগে আপনি রে। বালা হাতুন কে? কি জানি, বড় ভাইয়ের ফোনে একদিন এক মায়ারে দেখছিলাম, আপনার মতো বোরকা টাইপ কিছু পরে, আমার মাথায়ও কি যেন পরে। পরে বড় বাইরে জিগাইছিলাম হে কেডা, সে কইল বালা হাটুম উসমানের বউ। আমি তো মাঝে মাঝে তাহরে ভিডিওতে দেখি। মেহবিন বুঝতে পারলো রুকলুস ওসমানের কথা বলছে। মেহবিন হেসেই বলল, আমায় বিয়ে করবে? আপনি কত বড়, আপনি বিয়া করবো কেন? তাহলে এভাবে গান গাইছিলে কেন কাল? আবার আজ তো আই লেবু বলেই দিল। আরে এটা তো আমি বড় বাইরের থেকে শিখছি, ওরা তো কত মায়ের দেখে কত গান গায়, আই লেবু কয়, কত মজা করে। মেহবিন বুঝতে পারলো বড়দের দেখে টিচ করা শিখছে, তাই বলল, তা মেয়েরা কি করে? মায়ারা তো তাড়াতাড়ি বাইগা যায়। ও আচ্ছা, তবে শোনো, এরকম করতে হয় না, এগুলো খারাপ অভ্যেস। তোমার বড় ভাইরা ভুল করেছে,
এগুলো করলে মেয়েদের খারাপ লাগে। কই বড় ভাইকে তো কেউ কিছু কয় না। মেহবিন বুঝতে পারলো এদের বলে লাভ নেই, এদের বড় ভাইদের কিছু করতে পারলে তাহলেই ওরা বুঝবে। মেহবিন দীর্ঘশ্বাস ফেলে তাজেলকে নিয়ে চলে গেল। মেহবিন দুপুরের দিকে চেয়ারম্যান বাড়ি থেকে একটা কল পেল। মিশুর নাকি গাছ থেকে পড়ে পা কেটে গেছে, তাকে ছাড়া অন্য কাউকে দিয়ে সে হাতে চিকিৎসা করাবেই না, তাই তাকেই যেতে হবে। মেহবিন তড়িঘড়ি করে চেয়ারম্যান বাড়ির দিকে ঢুকলো। তখন কারোর আওয়াজে সে থেমেই গেল। মেহবিন কথাটা শোনার সাথে সাথেই একটু দাঁড়ালো। কথা বলা মানুষটাকে একবার দেখলো আর বলল, সবাইকে দিয়ে যদি সব কাজ হতো তাহলে আগের মানুষ গরু দিয়ে নয় গাধা দিয়েই হাল চাষ করতো। হুট করে এমন কথায় সবাই হতভম্ব হয়ে মেহবিনের দিকে তাকিয়ে রইল। যার উদ্দেশ্যে কথাটা বলেছে মেহবিন, সে আর কেউ নয়, মিশুর দাদু ভাই শেখ শাহেন শাহকে। তিনি মেহবিনের দিকে তাকালেন। মেহবিন এর মুখটা কঠোর হয়ে আছে। তিনি রেগে কিছু বলতে গিয়েও আবার থেমেই গেলেন। শান্ত স্বরে বললেন। মেহবিন শেখ শাহনওয়াজ এর দিকে তাকিয়ে বলল, গরম পানি আনতে বলুন। মেহবিন মিশুর কাছে গেল। সে চোখ বন্ধ করেই আছে। তা দেখেই মেহবিন বলল, বন্ধু চোখ খুলো, দেখো তোমার বন্ধু এসে পড়েছে। বন্ধু, রক্ত দেখো তুমি। তুমি চোখ খোলো, রক্তের দিকে তাকাতে হবে না, আমার দিকে তাকাও। মেহবিন মিশুর হাত ধরল। মিশু মেহবিনের দিকে তাকালো। এতক্ষণ আরবাজ ওর পায়ের কাটা জায়গায় কাপড় চেপেই ধরেছিল। আরবাজ মেহবিনকে জায়গা দিয়ে উঠে গেল। গরম পানি আনলে মেহবিন আস্তে আস্তে যত্ন করে কাটা জায়গা পরিষ্কার করলো। ওষুধ লাগাতে যাবে তার আগেই ও একবার মিশুর দিকে তাকিয়ে বলল, আজও কি তুমি আমায় কামড় দেবে? যদি দিই তাহলে তুমি রাগ করবে বন্ধু? মেহবিন বুঝতে পারলো আজও দিতে পারে, তারপরও ও কিচ্ছু বলল না। ওষুধ লাগাতেই মিশু আরেক পা দিয়ে মেহবিনকে লাথি দিতে নিলে আরবাজ ওর পা ধরে ফেলল। মিশু একটু ব্যথার জন্য শব্দ করলো, কিন্তু মেহবিনের ঘাড় শক্ত করে ধরিয়ে রাখলো। তা মেহবিন হেসে ওর পায়ের ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ উড়িয়ে দিল। মেহবিন উঠতেই মিশু বলল, ধন্যবাদ বাজ পাখি, তুমি আমার পা না ধরলে আমি বন্ধুকে ব্যথা দিতাম। আরবাজ কিছু না বলেই শুধু হাসলো। মেহবিন মিশুকে বলল, তুমি গাছ থেকে পড়লে কিভাবে? কি জানি, আমি তো আমাদের গাছ থেকে পেয়ারা পাড়ার জন্য গাছে উঠেছিলাম, কিন্তু কিভাবে যেন পড়ে গেলাম। নিচে একটা চারা ছিল, আমি দেখতে পাইনি, তাতেই কেটে গেছে। ও আচ্ছা, তোমার সাথে কে ছিল? বাজ পাখি ছিল তো। মেহবিন একবার আরবাজের দিকে তাকালো। সে করুণ চোখে ওদের দিকেই তাকিয়ে আছে। মেহবিন বলল, এভাবে করলে কিভাবে হবে বন্ধু? তোমাকে তো নিজের খেয়াল নিজে রাখতে হবে। কয়েকদিন আগেও তো মাথাটা ফেটে গিয়েছিল, আবার আজ পা কেটে গেল। এভাবে চলতে থাকলে কিভাবে হবে? তুমি না রক্ত দেখে ভয় পাও, তাহলে সব সময় তো আমি আসতে পারবো না, তখন তুমি ব্যথা পাবে না। নিজের খেয়াল রাখতে হবে তো। তখন শেখ শাহনওয়াজ বললেন। তার কথা শুনে মিশু ভয়ে মেহবিনের হাত শক্ত করেই ধরল। মেহবিন বলল, মিশুমণি, যার কাছে কমফোর্টেবল তার কাছ থেকেই না চিকিৎসা নেবে, তাই না? মেহবিন আর কিচ্ছু বলল না, একটা দীর্ঘশ্বাস ফেলল। মেহবিন একবার শেখ শাহনওয়াজের পাশে মেয়েটাকে দেখল। মেয়েটা কেমন করে যেন ওর দিকেই তাকিয়েই আছে। মেহবিন তার কাছে গিয়ে বলল, আপনি তাহলে মিশুমণির পার্সোনাল ডক্টর? আমি ডক্টর মেহমিন মুস্কান। ও আচ্ছা। মেহবিন কিছু বললই না, শুধু হাসলো। তারপর মিশুর কাছে গিয়ে বলল, বন্ধু আমায় যেতে হবে, আমি আসি, ঠিক আছে? তখন মিশু বলল, বন্ধু শুক্রবার আসবে তো আমার সাথে দেখা করতে? হ্যাঁ আসবো তো। আল্লাহ হাফিজ মিশুমণি, নিজের খেয়াল রেখো, আমি যেন তোমাকে আর আহত হতে না দেখি। আচ্ছা। তখন শেখ শাহনওয়াজ বললেন, দুপুরের খাবার সময় তো হয়ে গিয়েছে, কিছু খেয়ে যান। মেহবিন প্রতিবারের মতো মুচকি হেসে বলল, দুঃখিত, আপনার প্রস্তাব গ্রহণ করতে পারছি না, আমায় যেতে হবে, হাসপাতালে কাজ আছে। তখন শেখ শাহনওয়াজ বললেন, আমি তো চাই, জিজ্ঞেস করুন এই বাড়ির লোকদের, আমি নিজেই যেতে পারবো। সাবেক চেয়ারম্যান সাহেব,
আমার কাউকে দরকার নেই। বলেই মেহবিন বেরিয়ে গেল। সকলে অবাক হয়ে মেহবিনের যাওয়ার দিকে তাকিয়ে রইল। মেহবিন কিভাবে জানলো শেখ শাহনওয়াজ আগে চেয়ারম্যান ছিলেন? মেহবিন রাস্তায় যেতেই কিছুক্ষণ পর রিক্সা পেয়ে গেল, একেবারে হাসপাতালে গেল, নিজের কেবিনে বসলো। দুপুরের খাবার খাবে এমন সময় একজন নার্স এলো। নিচে একজন গুলিবদ্ধ অবস্থায় এসেছে। মেহবিন তাড়াতাড়ি করে নিচে যেতে দেখলো মুখর ডান হাত দিয়ে বাম হাত চেপে ধরে রেখেছে, বাম হাতেই গুলি লেগেছে। মেহবিন মুখর গিয়ে বসে ওর শার্টের হাতা কাঁচি দিয়ে কাটতে লাগলো। তা দেখে মুখর বলল, আপনি আমার ইউনিফর্ম এভাবে কাটছেন কেন? আমার ইউনিফর্মটা তো নষ্ট হয়ে যাবে। মুখরের এরকম কথা শুনে মেহবিনের রাগ হলো, তাই ও শান্ত স্বরেই বলল, যখন গুলি লেগেছে তখনই আপনার ইউনিফর্মটা নষ্ট হয়ে গেছে। এখন নষ্ট ইউনিফর্মকে কাঁচি দিয়ে কেটে নতুন করে আমি আর কি নষ্ট করব? তবু আমার ইউনিফর্ম নিশ্চয়ই আপনার আরও ইউনিফর্ম আছে। থাকলে কি হবে, এটা তো আমার সব থেকে ফেভারিট। একদম বাচ্চামো করবেন না, নাহলে কিন্তু পুরো শার্টটাই খুলে রেখে দিব। আয় হায়, মেয়ে বলে কি? শার্ট খুলে নিলে আমার মান সম্মান সব এখানেই যাবে। আপনি আপনার মুখটা বন্ধ করবেন নাকি? করছি। মুখর আর কথা বললই না। মেহবিন ট্রিটমেন্ট শুরু করলো। মেহবিনকে দেখেই মনে হচ্ছে খুব রেগেই আছে। তা দেখেই মুখর হাসলো। মেহবিন মুখরকে হাসতে দেখেই বলল, বেশি দাঁত কেলালে মুখ কিন্তু সেলাই করে দিব। মেহবিনের কথা শুনেই মুখর ফিস ফিস করেই বলল, আপনাকে রাখতে দেখলে আমার ভীষণ ভালো লাগে ডক্টর। আপনার ভালো লাগা আপনার কাছেই রাখুন। আমি একজন আহত ব্যক্তি, আমার সঙ্গে একটু মিষ্টি করে হাসিমুখে কথা বলুন, যাতে আপনার হাসিতে ডুবে আমার সব কষ্ট ভুলে যাই। মেহবিন চোখ পাকিয়ে ওর দিকেই তাকালো। তা দেখেই মুখর বলল, আয় হায়, এই দৃষ্টিতেই তো মুখোশাহারের খুন হয়ে যায়। এরকম পরিস্থিতিতে এই কথা শুনে মেহবিনের ইচ্ছে হচ্ছে মুখরের মাথা ফাটিয়ে দিতে, কিন্তু ও পারছে না। মেহবিন যত্ন করেই মুখরের হাতে ব্যান্ডেজ করেই দিল, আর সাথে সাথেই ওখান থেকে চলে গেল। কেন চলে গেল সেটা মুখর ভালো করেই বুঝতেই পারল। মুখর আস্তে আস্তে মেহবিনের কেবিনে গেল। দেখলো মেহবিন মাথা নিচু করে দুই হাত দিয়ে চেপে ধরেই রেখেছে। তা দেখি মুখর বলল, মানলাম সে কাঁদতে জানে না, তার মানে এটা নয় যে তার কষ্ট হয় না। মুখরের এমন কথায় মেহবিন মাথা উঁচু করলো। মুখর মেহবিনের চোখের দিকে তাকালো। না, সব স্বাভাবিকই রয়েছে। তাকে দেখে কেউ বলতেই পারবে না তার ভিতরে কিছু আছে। মুখরকে দেখেই মেহবিন তাড়াতাড়ি করেই বলল, আপনি এখানে কেন? আপনার তো রেস্টের প্রয়োজন। মুখর চেয়ারে বসে বলল, আরে রিল্যাক্স, পুলিশদের এরকম আঘাতে কিছু হয় না। তাছাড়া তুমি ব্যান্ডেজ করে দিয়েছো, তো দেখবে কিভাবে 5G স্পিডে ক্ষত সেরে যায়। আপনার হেয়ালিপূর্ণ কথা রাখুন, এবার বলুন এরকম কিভাবে হলো? আজ ডক্টর বাবুলকে কোর্টে ওনার ডেট ছিল, ওনাকে নিয়ে যাচ্ছিলাম। মাঝপথে কেউ পথ আটকে দেয়, আর আমাদের দিকে গুলি ছুড়তে থাকে। শুরু হয় গুলি ছোড়াছুড়ি। এক পর্যায়ে দেখি বাউল পালাচ্ছে, ওর দিকে গুলি ছুড়ব, তখনই কেউ আমার বা হাতে গুলি করে দেয়। মেহবিন সব কিছু শুনেই বলল, আপনি কিন্তু আমায় বলেছিলেন আপনি নিজের খেয়াল রাখবেন। এমনিতে আমি নিজের খেয়াল রাখি, কিন্তু এরকম ভুলে হয়ে যায় আর কি। একদম আজাইরা কথা বলবেন না। এই জন্যই তো আপনার দাদি আপনাকে এই পেশা ছেড়ে দিতে বলে। আর আমার দাদি এই তো সবসময় ভালোই চাই, কিন্তু ভালো চাইতে গিয়ে কখনো কখনো খারাপ হয়ে যায়। সে কথা বাদ দিন, দুপুরে খাবার খেয়েছেন? আর খাওয়া, গুলি খেয়েই তো আমার পেট ভরে গেছে। মেহবিনের খাবারটা ওর সাইডেই ছিল। মেহবিন একটা প্লেটে বেড়ে মুখরের সামনে দিল। তা দেখি মুখর বলল, আমার হাত তো। গুলি বাম হাতে লেগেছে, ডান হাতে না। জালিম কোথাকার। মেহবিন বলল, ভালো হয়েছে, এখন খান। তুমি খেয়েছো? না, আমি খাবো না। কেন? আপনার গুলি খাওয়া দেখে পেট ভরে গেছে। মেহবিনের কথায় মুখর হাসলো আর বলল, আমি খেলে তুমি কি করে খাবে? এখানে তো একজনের খাবার আছে, তাই বলছো তুমি খাবে না, তাই তো? আমি আপাতত চকলেট খেয়ে নিব, আর বাড়ি গিয়ে খাবার খেয়ে নিব। আপনি খান। তুমি মেয়ে এত সত্যবাদী কেন? তুমি কিছুই আড়াল করো না। আমি এরকমই, তবে সবকিছু প্রকাশ কিন্তু আমি সবার কাছে করি না। আমি তো এখন শেখ বাড়িতে যাব, ওখানে গিয়ে খেয়ে নেব, তুমি খাও। তারা তো আর জানে না আপনি গুলি খেয়ে বাড়ি ফিরবেন। তারা সকলে খেয়ে নিয়েছে, আপনি খান এখন। তুমি কি করে জানলে? মিশুর পা কেটে গেছিল, তাই গিয়েছিলাম। এখন
একটাও কথা না খান। আমি কি বললাম আপনাকে, খেতে বললাম না? এত বেশি কথা বলেন কেন? খাওয়ার পর ওষুধ আছে, তাড়াতাড়ি সুস্থ হবে তো, না হলে অপরাধীদের কিভাবে ধরবেন? তা ঠিক বলেছ, খেয়ে নেই। তোমার হাতে রান্না অনেক দিন পর খাবো। শুক্রিয়া আল্লাহ আমার রিজিক এখানে এনে দেওয়ার জন্য। মেহবিন কিচ্ছু বলল না। এই সময় এখানে কেউ আসবে না, তাই মেহবিনের কোনো চিন্তা নেই। মুখর খাচ্ছে আর মেহবিনের দিকে তাকাচ্ছে। মেহবিন একটা চকলেট নিয়ে অন্যদিকে তাকিয়ে খাচ্ছে। মুখর অর্ধেক খাবার সাইড করে রেখে তারপর নিজের হাত ধুয়ে নিল অন্য এক বাটিতে। মুখর হাত ধুয়ে বলল, আমার খাওয়া ডান, এখন তুমি খেয়ে নাও। মেহবিন মুখরকে ওষুধ দিয়েই বলল, চকলেট বয় নিচে এসেছে আপনাকে নিতে। এখন আপনি বাড়ি যান, গিয়ে রেস্ট নিন। আর হ্যাঁ, ঠিক মতো ওষুধ খাবেন। কাল ছুটি নিন, পুলিশ স্টেশনে যেতে হবে না। এর মাঝে তুমি আরবাজকেও বলেছ? আপনার কি মনে হয় এই সময় আপনাকে ড্রাইভ করতে দেব? তুমি না একটা। মেহবিন ভ্রু কুঁচকেই বলল, কি? কিছু না। আল্লাহ হাফিজ, আমার সময় শেষ হয়ে যাচ্ছে। খেয়ে নিও কিন্তু। আল্লাহ হাফিজ বলেই মুখর চলে গেল। মেহবিন মুখরের রাখা খাবারগুলো খেয়ে নিল। এরপর আবার পেশেন্ট দেখতে লাগলো। আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরেছে মেহবিন। 4টার দিকে এসেছে সে, কারণ পরে আর পেশেন্ট ছিলই না। মেহবিন রিক্সা থেকে নামতেই দেখলো দুজন মহিলা ওর বাড়ির সামনে দাঁড়িয়ে। মেহবিন তাদের দিকে এগিয়ে বলল, কিছু দরকার আপনাদের? তাদের মধ্যে একজন বলল, তোমারে আসিল। জি বলুন। আমার মাইয়া আজই জ্ঞান হারাই গেছিল, তুমি যদি একটু দেখতা। কখন অজ্ঞান হয়েছিল? 11টার দিকে। সেই সকালে হয়েছিল প্রায়, এখন বাজে 4:30। আপনারা হাসপাতালে না নিয়ে আমার জন্য অপেক্ষা করছিলেন? জ্ঞান আইছিল দেখা নেই নাই। আচ্ছা চলেন দেখি। মেহবিন ওনাদের সাথেই চলল। 5 মিনিট যাওয়ার পর বাড়ি এসে গেল। ঘরে গিয়ে দেখলো একটা রোগা পাতলা মেয়ে শুয়ে আছে, চোখের নিচ দিয়ে কালি জমে আছে। মেহবিন গিয়ে মেয়েটাকে চেক আপ করলো, তারপর তার মাকে জিজ্ঞেস করলো, আপনার মেয়ে কি বিবাহিত? মেহবিনের এই প্রশ্ন শুনেই সবাই একে অপরের দিকেই তাকালো। মেহবিন মেয়েটার দিকেই তাকালো। মেয়েটা মাথা দিয়ে কি যেন না না করছে। মেহবিনকে হয়তো নিষেধ করছে কিছু বলতে। মেয়েটার মা বলল, না, আমার মেয়ে বিবাহিত না। কেন, কি হয়েছে? ওর বয়স তো সবে 15। মেয়েটার মায়ের কথা শুনে মেহবিন বুঝতে পারলো মেয়েটা কি না না করছিল। মেহবিন একটা দীর্ঘশ্বাস ফেললো আর বলল, না না, এমনই ঠিক মতো খাওয়া দাওয়া করে না, শরীরে ক্যালসিয়াম আর ভিটামিনের অভাব, তাই এরকম হয়েছে। আর কইয়েন না, কতবার কই ঠিক মতো খা। এই রোগা পাতলা শরীর দেখা তোরে বিয়া করব কিডা? যদি আমার কথা হনে একটু। মেহবিন বলল, আপনারা একটু চান, আমি ওর সাথে একলা একটু কথা বলতে চাই। একলা কেন, আমিও থাকি। দেখি ওর আরও কোনো সমস্যা আছে কিনা, কারণ সব তো আর বোঝা যায় না। ও নিচে বললে সুবিধে হবে, আপনি থাকলে ভয়ে হয়তো কিছু বলবে না। আচ্ছা ঠিক আছে। বলি সবাই ঘর থেকেই চলে গেল। মেহবিন মেয়েটার দিকে শান্ত চোখে তাকিয়ে বলল, আমি কিছু বলবো না। মেয়েটি উত্তেজিত হয়ে বলল, আমার পেটে কি বাচ্চা আছে ডাক্তার আপা? এই পিচ্ছি মেয়ের মুখে বাচ্চার কথা শুনে অবাক হওয়ার কথা থাকলেও মেহবিন অবাক হলো না। মেহবিন শান্ত স্বরেই বলল, না। তাহলে কি সমস্যা? তোমার শারীরিক সম্পর্ক যা তোমার শরীর গ্রহণ করতে পারেনি, তাই এই অবস্থা। এখন বলো, তুমি স্বেচ্ছায় এসব করেছো নাকি কেউ জোর করে কিছু করেছে? এই কথা শুনেই মেয়েটা কেঁদে উঠল আর বলল, আমি তো এইসব কিছুই বুঝি না ডাক্তার আপা। 4 দিন আগে শামীম ভাই কইল আমারে নিয়ে বাইরেতে যাইব। হেই ঢাকায় তার বইনের বাড়ি। শামীমকে? আমার কাকাতো ভাই যে মহিলার মায়ের সাথে আপনারে ডাক দিতে গেছিল, তার ফুলা। হে এইবার পড়াশোনা শেষ। তারপর বলো। মারে কইলে মা কইল আপাগো বাড়ি থেকে ঘুরে আসতে, সবে স্কুল শুরু হয়েছে, এখন ক্লাস না করলে হইব। আমিও খুশি মনে গেলাম, কিন্তু মাঝ রাস্তায় যাইয়া আমারে 1 বোতল আর সি কিনা দিল। আমিও খাইয়া কিছুক্ষণ পর আমার কেমন জানি লাগতেছিল, ভালো লাগতেছিল না, মাথায় ঝিম মাইরা ধরতলো। আমি কইলাম শামীম ভাই আমার ভালো লাগতেছে না। উনি কইল আর একটু আয়সা পড়ছি।
আমিও চুপ করে রইলাম। বাস থাইমা হের আমারে হাত ধইরা নামাইলো, তারপর একটা বাড়িতে ঢুকলো। এদিকে আমি চোহে কিছু দেখি না। আমি ভাবলাম হয়তো আপাগো বাড়ি আইসা পড়ছি। আমিও গেলাম। উনি রুমে নিয়ে গিয়ে আমি কিছু বলবার আগে উনি আমারে তারপর বলতে বলতেই মেয়েটা কেঁদেই উঠলো। মেহবিন গিয়ে ওকে জড়িয়ে ধরলো। মেহবিন বুঝতে পারলো কি হয়েছে। মেয়েটার বয়সই বা কতটুকু। মেয়েটা বলছেও সে কিচ্ছু বোঝে না, কিন্তু তার সাথে খারাপ কিছু ঘটেছে এটা সে বুঝতে পেরেছে। আর এর থেকে সন্তান ও হওয়া সম্ভব এটাও বুঝতে পেরেছে সে। মেহবিন মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিল। তখন মেয়েটা বলল, আমি তো শামীম ভাইয়ারে বিশ্বাস কইরাই গেছিলাম। আমার মা বাপরে তারে বিশ্বাস কইরাই আমারে এত দূর পাঠাইছিল। তাহলে উনি আমার সাথে এরকম কেমনে করতে পারলো? আমি তো তারে আমার ভাই মানি, আমার বাপ মা তারে পোলা মানে। তাহলে হে কেমনে পারলো এরকম একটা কাজ করতে? হে আমারে আর আপার বাড়ি নেয় নাই। বাড়ি আইসা কইল আমি নাকি রাস্তায় অসুস্থ হইয়া পড়ছিলাম, তাই আপার বাড়ি যাই নাই। আমার মা বাপে এক কথায় বিশ্বাস কইরাছিল। এত বিশ্বাস করা মানুষগুলো উনি কেমনে পারলো ঠকাতে? উনি কেমনে পারলো একটা মেয়ের ইজ্জত নিতে? আমি তো ওনার কাকাতো বোন, কিন্তু বোনের মতোই তো। মেহবিনের হাত দুটো শক্ত হয়ে উঠল। মনে হচ্ছে এক্ষুনি ওই ছেলেটাকে জ্যান্ত পুঁতে ফেলতে, কিন্তু ও পারছেই না। মেহবিন মেয়েটাকে সোজা করে বসিয়ে বলল, শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। তুমি পুলিশের কাছে চলো, শামীমকে ওর কৃতকর্মের শাস্তি অবশ্যই পেতে হবে। না, আমি পুলিশের কাছে যাব না। ওনে গেলেই সবাই আমার কথা যাইমা যাইব। আমার মা বাপের এই সব হই না, তখনই মরবো। আমাগো কাছে আমাকে মান সম্মানই সব। তাই বলে অপরাধী নিজের শাস্তি পাবে না? আপনি না কইলে কেউ জানবো না, কারণ আমি মা হই না। কারণ তখন সব শেষ হইয়ার পর আমার জ্ঞান ফিরলে উনি আমাকে ওষুধ খাইয়ে দিয়েছিল আর কইছিল কেউ কিছু বুঝবো না উনি আমার লগে কিছু করছে কিনা। আর কাউরে যদি আমি মুখ খুলি তাহলে উনি নাকি ভিডিও বানাইছে, এইটা সবার কাছে কইয়া দিব। এবার তো মেহবিনের পুরো মাথাটাই গরম হয়ে গেল। একটা ছেলে কতটা খারাপ হলে এরকম করতে পারে? এরকম ঘটনা শুধু শহরে না, গ্রামগঞ্জে কোথায় কোথায় হচ্ছে তার ইয়াদটাই নেই। মেহবিন বলল, এবার যদি ভিডিও নিয়ে তোমাকে ব্ল্যাকমেল করে আর সেরকম কিছু করতে চায়, তাহলে কি করবে তুমি? মেয়েটা এবার মাথা নিচু করেই নিল আর বলল, পরশুদিন স্কুল থেকে 2 পিরিয়ড কইরা বাইর হইতে বলছে। মেহবিন এবার আর নিজেকে সামলাতেই পারল না। উঠেই সিমেন্টের খুঁটিতে জোরে একটা ঘুষিয়ে দিল। এটাই ওর রাগ নিয়ন্ত্রণের একটাই পদ্ধতি। কোনো কিছুর আওয়াজ পেয়ে মহিলা দুজন বাইরে থেকে ঘরে ছুটে এলেন। এসেই বললেন, মেহবিন বলল, কিছু না, ব্যাগটা খুঁটির সাথে জুড়ে লেগেছিল। মেয়ের দিকে তাকিয়ে বলল, আমার মেয়ে কান্দে কেন? আপনার মেয়ে ভয় পাচ্ছে যে বড় কোনো রোগ হয়েছে কিনা। আপনার মেয়েকে ভয় পেতে বারণ করুন, কারণ এখনো সব হাতের বাইরে যায়নি। চাইলে কিছু করতে পারবো আমরা। মানে হলো এখন ঠিকমতো খাওয়া দাওয়া করলে ভিটামিন আর ক্যালসিয়ামের অভাব পূরণ হয়ে যাবে। ও আচ্ছা। তিনি গিয়ে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরে বলল, আরে তুই ভয় পাইস না, সব ঠিক হইয়া যাইব। মেয়েটা ওর মাকে জড়িয়ে ধরে কান্না করে দিল আর বলল, আম্মা আমার খুব ভয় করতেছে, আমি মনে হয় আর বাসুম না। বলেই আরো জোরে জোরে কাঁদতে লাগলো। মেহবিন বুঝতে পারলো এই কান্না কিসের। এ যে অপরাধীকে শাস্তি না দিতে পারার কান্না, নিজের সতীত্ব হারানোর কান্না, সব মুখ বুঝিয়ে সহ্য করার জন্য কান্না। মেহবিন মেয়েটাকে বোঝাতেই ব্যর্থ, তা ভেবে সে নিজেকেও ব্যর্থ ভাবছে। মেহবিন শূন্য চোখে বের হতে নিল। তখন সেই মেয়েটা বলল, ডাক্তার আপা। মেহবিন বলল, কেউ যদি যেচে নিজের জীবনকে নষ্টের দিকে নিয়ে যায়, সেখানে অন্য কেউ কিভাবে তার জীবনকে ভালো করবে বলো? নিজের জীবনকে ভালো করতে হলে নিজেকেই শক্ত হতে হবে আর জীবনের হাল ধরতে হবে। নিজের খেয়াল রাখো। আসছি। আপনি? প্রকৃতির সাথে সময় কাটাও ভালো লাগবে। আজ আসি, নিজের খেয়াল রেখো। আর হ্যাঁ, আমি সব সময় তোমার পাশে আছি। বলেই মেহবিন বেরিয়ে আসলো। 5টা বাজতে কিছু মিনিট বাকি। রাস্তায় বেরোতেই দেখলো তাজিল দাঁড়িয়ে আছে। মেহবিন বুঝলো ওর জন্যই। মেহবিন একটা দীর্ঘশ্বাস ফেললো
আজকাল কারোর কাছেই মেয়েরা নিরাপদ নয়। দেশে কোথায় কোথায় মেয়েরা এভাবেই হ্যারাসমেন্ট হচ্ছে কে জানে। কাকাতো ভাই হলে কি হবে, মেয়েটা তো ছেলেটাকে নিজের ভাই মনে মেনে এসেছিল এতদিন। ভাই হিসেবে যাকে প্রোটেক্ট করার কথা, সেখানে ভাই হয়েই সে জঘন্য একটা কাজ করেছে। এই জামানায় কে কাকে বিশ্বাস করবে? এরকম কত ধর্ষণ হচ্ছে কে জানে। হয়তো এই মেয়েটার মতো নিজের সম্মানের কথা ভেবে চুপ করে সব সহ্য করছে। আবার কেউ হয়তো নিজেদের ইচ্ছায়। কি আর বলবো, আজকাল হারাম রিলেশনশিপ একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহুম্মা গফিরলি। আল্লাহ তাআলা সকল হারাম থেকে বাঁচিয়ে রাখুক। এসব ভাবতে ভাবতেই তাজেল মেহবিনের কাছে চলে এলো। মেহবিন আজ আর কিচ্ছু বলল না। ওর খুব রাগ হচ্ছে ওই ছেলেটার প্রতি। তাজেল মেহবিনের হাত ধরেই বলল,